আমাকে আপু আর দুলাভাই ধাক্কা দিয়ে বাসর ঘরের ভেতরে প্রবেশ করালো। আমি ঢুকে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। নীলা সিগারেট টানছে। নীলা বলল, জামাইবাবু, কি খবর? সামনে ইলেকশন, ভোট কিন্তু আমাকেই দিতে হবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি কি শুনছি? কি বললা তুমি? বলছি আমি নির্বাচন করছি, ভোট আমাকে দিতে হবে। তুমি নিশ্চয়ই মজা করছো। মজা করার কি আছে? আমি সত্যি নির্বাচনে দাঁড়াচ্ছি। তুমি না এসব ছেড়ে দিয়েছো? এসব তো করেছি তোকে বিয়ে করার জন্য। তোকে বিয়ে করে ফেলেছি, এখন আমাকে আর কে দেখে? আমার নীলার ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না, কিন্তু সিগারেট টানছে এটা তো সত্যি। লাস্ট কয়েকদিনের ব্যাপারে আমার কিছু সন্দেহ হচ্ছিল। তাহলে কি নীলা আগের মতোই হয়ে গিয়েছে? এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? নীলা বলল। কি রে, কি ভাবছিস? সিগারেট খাবি? নে ধর। আমি সিগারেটটা হাত থেকে নিয়ে ফেলে দিলাম। এই কাজ করাতে নীলার মুখ রাগে লাল হয়ে যায়। বাসা থেকে উঠে এসে আমাকে একটা চড় মারলো আর বলল, তোর কত বড় সাহস, তুই আমার হাত থেকে সিগারেট ফেলাই দিয়েছিস? জানিস আমি কে? আমি এই এলাকার বড় আপু। তাড়াতাড়ি সিগারেট ধরিয়ে আমার মুখে দে। আমি তাড়াতাড়ি করে সিগারেটটা ধরিয়ে নীলার মুখে দিলাম। আমি বললাম, শোন, তুই তো বলেছিলি বিয়ে করতে, বিয়ে না করলে ভবিষ্যতে অন্ধকার, তাই আমি সেটাই করলাম। বিয়ে করলে তো স্বামীর কথা মানতে হবে, আর এখন আমি তোমার স্বামী, আর এখন আমার কথা মানতে হবে। মানবো না কি করবি? অনেক কিছু। আমাকে কিছু করলে তোর হাত পা ভেঙে সারা জীবনের জন্য লোলা বানিয়ে দিব। আমি ভাবলাম নীলা এখন তার পাহাড় দেখাচ্ছে, অহংকারে তার মাথা এখন ঠিক নেই। আমি বললাম, তাই শোনো, এখন মনে হয় তোমার মাথা ঠিক নেই, তাই এখন তোমার একটা বড় লম্বা ঘুম দরকার। আমি সম্পূর্ণ ঠিক আছি। আমি যদি চেয়ারম্যান হই তাহলে কত মানুষ আমাদের সম্মান করবে, তাই না? আমার এত সম্মান দরকার নেই। তোমাদের প্রকৃত সম্মান কোথায় জানো? ওকে ওকে, আমি আর শুনতে চাই না। নীলা, তোমার কি হয়েছে? তোমার কি সুন্দর কথা ছিল, কথার মধ্যে আলাদা একটা জাদু ছিল, হঠাৎ সব পাল্টে গেল। আমার বোধ হয় তোমার মাথা ঠিক নেই, এখন তোমার একটা ঘুম দরকার। কি? আমার মাথা ঠিক নাই? এই বলে চড় মেরে দিল। ব্যথায় আমি কাঁদি নাই, কষ্টে আমার চোখ দিয়ে পানি বের হলো। আমি তাই নীলা আপুর পা ধরে বললাম, আপু তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু তুমি আমার বাবা মাকে কটু কথা বলো না। ওকে পা ছাড়। না, তুমি ওয়াদা করো আমার কথার বিরুদ্ধে গেলে তাদের সাথে নরম ভাষায় কথা বলবা। ওকে বলবো। আমি খেয়াল করলাম নীলার পায়ে ধরায় নীলা কেমন একটা মোচড় দিয়ে উঠলো। যতক্ষণ পা ধরেছিলাম ততক্ষণ বড় বড় শ্বাস নিল। আমি পা ছেড়ে এক কোনায় গিয়ে বসলাম। কিছুক্ষণ কোনো কথা বললাম না। তারপর আমি বললাম, আমার ঘুমে ধরছে, আমি ঘুমিয়ে যাই। এইসব গয়না কে খুলবে? কেন, তোমার হাত আছে না? আমি একটা বালিশের ক্যাথা নিয়ে নিচে শুয়ে পড়লাম। ওপরে ঘুমা। না, আমি তোমার সাথে শোবো না। কেন? দেখো তুমি চিন্তা করে, নিচে কার্পেট আছে, তাই বালিশের ক্যাথা নিয়ে শুয়ে পড়লাম। আপু দুলাভাই কম্বল দেয় নাই, ভাবছে আজ রাতে গরম থাকবো, তাই কম্বল দেয় নাই। আমি নিয়ত করলাম যতদিন নীলা আমার কথা মতো চলবে না ততদিন আমি নীলার শরীর টাচ করব না। আর যদি না হয় তাহলে অন্য একটা কাজ করব। ভাবছিলাম নীলার আজ 27 বছরের কষ্টের ইতি টানতে যাচ্ছে, কিন্তু না। নীলার মায়াবী মুখটা আমার চোখের সামনে ভাসছে। মন চাচ্ছে এখনই গিয়ে কিস করতে ইচ্ছা মতো, কিন্তু সেটা সম্ভব না। যতদিন পর্যন্ত আমার পায়ে ধরে মাফ না চাইবে ততদিন পর্যন্ত কোনো ক্ষমা নেই। যদি পরকিয়া করে তো করুক, অন্য মেয়ে নিয়ে আসবো। 27 বছর ধরে যদিও কোনো পরকিয়া করেনি, মনে হয় করবেও না। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতে দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে বিছানার উপর। আমি সাথে সাথে উঠে পড়লাম। নীলাও আমার সাথে সাথে উঠলো আর বলল, কি হলো, উঠে পড়লে কেন? তোমাকে কে বলেছে আমার সাথে ঘুমাতে? আমার মন চাইছে তাই। থাকো তোমার মন নিয়ে। আমি চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে টেবিলে পড়তে বসলাম। কিছুক্ষণ পর মা ডাক দিল খাইতে। খাইতে গেলাম। মা জিজ্ঞাসা করলো, নীলা কই? আসে নাই? কেন? আসবনি। মা গেল নীলাকে আমার রুমে নিয়ে আসতে। নীলাকে নিয়ে আসলো। আমি খাওয়া দাওয়া করে আমার রুমে চলে গেলাম। একটা কথাও বললাম না, বিছানায় শুয়ে আছি, মোবাইল টিপছি। তখন নীলা আমার জন্য চা নিয়ে আসলো। এই নে চা। টেবিলে রাখো। নীলা টেবিলে রাখলো আর বলল, আমি বাইরে যাব। যেখানে ইচ্ছে যাও, আমাকে বলার কি আছে?
দেখলাম নীলা রেডি হয়ে বাইরে চলে গেল। আমিও পিছনে পিছনে চলে গেলাম, কারণ সে আমার বউ। সব থেকে বড় কথা হচ্ছে আমি তাকে ভালোবাসি। নীলা কয়েকটা এলাকার ছেলেদের সাথে দেখা করলো, অনেকক্ষণ তাদের সাথে কথা বললো, তারপর আবারও বাড়ির দিকে রওনা দিল। আমি সিগারেট কিনলাম দোকানে গিয়ে একটা, তারপর ধরালাম। বাসায় আসলাম, বাসায় এসে দেখি নীলা বাসা ঝাড়ু দিচ্ছে। আমি বিছানায় শুয়ে পড়লাম। নীলা আমার দিকে আর চোখে তাকাচ্ছে, দেখে আমি কিছু বলি কিনা। কিন্তু না, আমি একটা কথাও বলবো না যতদিন পর্যন্ত এগুলো কাজ না ছাড়বে, মানসিক কষ্ট না দিবে। ঝাড়ু দিয়ে আমার পাশে ঘুমিয়ে পড়লো। আস্তে আস্তে একটা হাত আমার শরীরের উপর রাখলো। আমার যত বিরক্ত আছে সব বিরক্ত নিয়ে নীলার দিকে তাকালাম। নীলা হাত সরিয়ে নিল। আমি উঠে ওয়াশরুমে চলে আসলাম। ভাবলাম আমার কথা মানবেও না, আবার আমাকে থেকে সুখের আশা করবে। এত সহজ না দুনিয়াটা। দেখলাম নীলার কয়েকটা কাপড় ভেজানো আছে, আমি কাপড়গুলো ধুয়ে দিলাম। তারপর গোসল করে ছাদে চলে আসলাম কাপড়গুলো রাখতে। ছাদে কাপড় নেড়ে দিয়ে এসে দেখছি নীলার রুমে নেই, ওয়াশরুমে হয়তো গোসল করছে। আমি বই ঘাটছি আর ভাবছি, এক রুমে দুইটা মানুষ, কিন্তু একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কথা বলে না। নীলা গোসল করে ওয়াশরুম থেকে বের হলো, নতুন একটা শাড়ি পরে, যেটা দেখে আমার মাথা একবারে গরম হয়ে গেল। নীলা বিছানায় বসে মাথার চুল আঁচড়াচ্ছে, আর আমি লোফাতুর দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে থাকলাম। তার কোমরের এক জায়গা দেখা যাচ্ছে। আমি কাশতে কাশতে ওয়াশরুমে চলে গেলাম। আধা ঘন্টা পর বের হলাম, দেখতেছি জমি আম্মুর সাথে আড্ডা দিচ্ছে। সাত দিনটা কেটে গেল, কেউ কারোর সঙ্গে কথা বলিনি। রাত্রে আমি বই নিয়ে পড়ছি আর ও মোবাইল টিপছে। কতক্ষণ পড়লাম জানি না। নীলা বলল, হয়েছে, আর পড়তে হবে না, এবার ঘুমা। তোমার ভালো লাগবে না। আমি আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়লাম। নীলাও আমার পাশে শুয়ে পড়লো। আমি বললাম, নীলা, এসব নির্বাচন কি দরকার আছে? চলো আমরা সুন্দর সংসার তৈরি করি। দেখ, নির্বাচন সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞেস করবি না, ওটা তো বাইরের। এখন তো আমরা দুজন একসাথে। এখনো তুমি আমার থেকে অনেক দূরে। আমি এই বলে বালিশটা নিয়ে চলে আসলাম। আমি কি করব বুঝতে পারছি না। আজ নীলাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। আমার কেন মনে হচ্ছিল আমার এরকম মেয়ে নিজের মন চাচ্ছিল। আমার কেন যেন মনে হচ্ছিল সে আমার কাছের থেকেও অনেক দূরে। মা বাবা যদি জানতে পারে নীলা নির্বাচন করবে, তাহলে যে কি হবে? সব থেকে কষ্ট পাবে মা। তার আগে এসব আটকাতে হবে। কেমন জানি একটা আওয়াজ আসছে, নীলা কাঁদছে। বুঝছি নীলা কষ্টে কাঁদতেছে। এখন আমি কি করব? কিছুই মাথায় আসছে না। নীলার কাছে কি নীলাকে সান্ত্বনা দিব? চাইলেই সম্ভব, কিন্তু না, আমি তা করছি না। কাঁদুক, তার ইচ্ছে মতো কাঁদুক, বুঝুক তার জীবনে আমি কতটা গুরুত্বপূর্ণ। অনেকক্ষণ হয়ে গেল, এখনো কাঁদছে। নীলা, নীলার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। আমিও নীলাকে জড়িয়ে ধরলাম। দেখতেছি নীলার চোখে পানি, আমি মুছিয়ে দিলাম। নীলার শ্বাস আমার মুখে এসে পড়ছে। তার সারা শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে। আমি ভাবলাম আর আগানো যাবে না, তাই আমি ঘুমের ফান করে সারা শরীরের ফর্ট ছেড়ে দিলাম বিছানার উপরে। তারপর নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখছি নীলাও উঠে গিয়েছে। আমি খাওয়া দাওয়া করে ভার্সিটি চলে আসলাম। ভার্সিটির অনেক কেউই জানে না যে আমার বিয়ে হয়েছে, আর সবাই আমার সাথে ক্লোজ না। আমার ফ্রেন্ড বলতে তেমন না, যার কাছে যখন কাজ লাগে। ভার্সিটি শেষ করে বাসায় চলে আসলাম। দেখতেছি বাবা চলে এসেছে। আমি আমার রুমে গেলাম, নীলা বাসায় নেই। আমি মাকে জিজ্ঞাসা করলাম নীলা কোথায়। মা বলে আমি যাওয়ার পরে নাকি সে চলে গিয়েছে আর ফিরেনি। বাবা আমাকে ডাকছে। আমি বাবার কাছে গেলাম। তখন আব্বু বলল, মুরাদ, আমার চাকরি মেয়াদ শেষ হয়ে যাবে আগামী মাসে। ভালো হয়েছে, এখন কতদিন বিশ্রাম নেন? বিশ্রাম নিলে তোরা খাবি কি? তোরও তো কোনো চাকরির ব্যবস্থা হয় নাই। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর মার সাথে এই বিষয়ে কথা বলেছে। তোর মা হ্যাঁ বলেছে। কি? আমার চাকরি মেয়াদ শেষ হলে পেনশনের যে টাকা পাবো সেটা দিয়ে আমি দেশের বাড়িতে একটা বাড়ি করি এবং বাজার একটা দোকান দিয়ে বসি। আমরা তো সারা জীবন ভাড়াটিয়া থেকে গেছি। আমি ভাবলাম এটা ঠিকই। এদিকে এই মাস আসতেও আবার 6 দিন বাকি, এদিকে নির্বাচন আসতে আরো 2 মাস বাকি। নীলার বাবা আমাকে অনেক টাকা ক্যাশ দিয়েছে। আমি নিতে চাই নাই, খুশিতে আমাকে দিয়েছে। সেখানে থেকে টাকা দিলে একটা বাড়ি আর একটা ব্যবসা সুন্দর করে আসবে। আর বাবা মাও জানবে না নীলা ইলেকশন করছে। আমিও লেগে যাব চাকরি খুঁজতে। আমি বললাম, আপনার বুদ্ধিটা ভালো, আপনার পেনশনের টাকা দিয়ে হবে সবকিছু। দেখি হয় কিনা, না হলে ধার করতে হবে। ধার করতে হবে না, শ্বশুর বাড়ি থেকে যে টাকা পেয়েছি সেটা দিয়ে হবে। ওকে। তোমার অফিসের কোনো পোস্ট খালি আছে? না।
তাহলে আমি আগামীকাল থেকে লেগে পড়ি চাকরির খোঁজে। তাই কর। আমি রুমে এসে ভাবতে থাকলাম নীলা কোথায় গেল। নীলার আম্মুর কাছে ফোন দিলাম। হ্যালো আম্মু, কেমন আছেন? ভালো বাবা, তুমি কেমন? ভালো। আমা, নীলা বলছিল কি বাড়ির কাছে ওর বান্ধবীর একটা বাসায় যাবে, সে কি আপনার কাছে এসেছে? না তো। ওকে, তাহলে বোধহয় এসে যাবে। আমি ফোন কেটে দিলাম। নীলাকে ফোন দিলাম, ধরছে না, কেটে দিচ্ছে। আমি যখনই ঘর থেকে বের হবো নীলাকে খোঁজার জন্য, তখনই দেখছি নীলা ঘরের মধ্যে ঢুকছে। আমি কি বলবো? আমি কিছু বললাম না, আর কিছু বললেও বা কিছুই হতো না, কারণ ও আমার কথা শুনবে না। এরপরেও আমি জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? বাড়িতে গিয়েছিলাম। ও, মিথ্যা কথা ভালোই বলতে পারো। যেখানে মন চায় সেখানে যাব, তোকে বলতে হবে? এমন কথা শুনে আমার মেজাজ গরম হয়ে গেল। আমি কানে কানে গিয়ে বললাম, রাতে তাহলে কাঁদিস, তোর খবর আছে। দেখবো নে তুই কি করস। ওকে। নীলাকে মা ডাক দিল, নীলা চলে গেল। আমি বাহিরে বের হলাম। দোকান থেকে একটা সিগারেট, কোথা থেকে যেন একটা ছেলে এসে জিজ্ঞাসা করলো। কি ভাই, কি খবর? আমি চিনতে পারলাম, সাজিদ। হেই তো আছি। তোমার আর বড় আপুর বলে বিয়ে হয়েছে? হুম। তুমি কি করে বড় আপুকে পটিয়ে বিয়ে করে ফেললে? আমার ভাবতেই অবাক লাগছে। আরে ভাই, কপালে আছে। সেটাই, তোমার বউ তো নির্বাচনে পাশ করব। সত্যি? তুমি জানো না, আজকে যে বক্তৃতা দিয়েছে অর্ধেকের বেশি মানুষ তার পক্ষে চলে এসেছে। তাই নাকি? ধুর ভাই, আপু আপনার কাছে কিছু বলে না? কোথায় বক্তব্য দিছে? আপনি জানেন না, ওই সামনের মোড়ে। এত খরচ, এত আয়োজনের টাকা কে দিয়েছে? বড় আপু। ধুর ভাই, আপনি আমার কাছে থেকে চালাকি করে কথা জেনে নিচ্ছেন। আপু জানতে পারলে আমাকে মারবে। ধুরু ভাই, বসো। মামা, বেনসন দাও তো। মামা এসে সিগারেট দিল। আচ্ছা, একটা কাজ করতে পারবা? আপুর বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। থুরু, সে তো আমার বউ, আমি তার বিরুদ্ধে কি করব? শোনো, সামনে কোথায় কোন জায়গায় তোমার বড় আপু বক্তব্য দেয়? কি করে বলবো? ফোন করে। ফ্যাক্সির টাকা? আমি 500 টাকা দিলাম, এবার হবে? ওকে। দেখছি সাজিদ চলে গেল। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে পড়তে বসলাম। দেখছি নীলা খুব হাসি খুশি। আমরা এখনো কেউ কারোর সঙ্গে কথা বলি না, কারণ নীলা আমার কথা শুনছে না। আজকে নীলা কত মানুষের সাথে বেপরদা হয়ে কথা বললো। আমার শরীরটা খুব জ্বলছে, কারণ নীলার দিকে সবাই তো লোভাতুর দৃষ্টিতে তাকিয়েছিল। এটা তো আমি বুঝি। ভাগ্যে কি পরিহাস, নীলা যদি আমার কথা শুনতো। আর এদিকে নীলা শুয়ে শুয়ে মোবাইল টিপছে, আর একটু পরপরই হাসি দিয়ে উঠছে। আমি নীলাকে জিজ্ঞাসা করলাম, নীলা, তুমি যে নির্বাচন করছো, এত টাকা কোথায় থেকে? আমার জমানো টাকা। এত টাকা খরচ করো না, দেখো ভবিষ্যতে এই টাকাগুলো তোমার সন্তানের জন্য কাজে লাগবে। আমার না মা হওয়ার অনেক ইচ্ছা। তোমার মা হওয়ার যোগ্যতা নেই। তুমি যদি মা হও, বেচারা ছোট সন্তানটা শুধু কষ্ট পাবে। আমি মা হলে বাচ্চাটাকে সারাদিন বুকের সাথে আগলে রাখতাম। শুনছি তুমি বলে নির্বাচনে জিতবে। তুমি যদি নির্বাচনে জিতো, আর বেচারা বাচ্চাটা কি করবে? তুমি নির্বাচনের জন্য এদিকে এদিকে ঘুরবে, আর বেচারা সন্তানটা এক ফোঁটা দুধের জন্য কান্না করবে। আমি এসব দেখতে পাবো না। আমি মা হলে সারাদিন তাকে বুকে আগলে রাখবো। নীলা একটা সাদা ড্রেস পরেছে, বাঙালি ভাষায় যাকে বলে প্লাজো। যত নীলা শুয়ে আছে, তাই ড্রেসটা হাঁটুর উপরে উঠে আছে। নীলার এই অবস্থা দেখে আমার অবস্থা খারাপ। আমি আস্তে আস্তে নীলার কাছে গেলাম, গিয়ে ওর পা দুটো ঠেকে দিলাম। নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি। নীলা, তুমি কেন বুঝছো না? আমি একটা প্ল্যান হাতে নিয়েছি, সে প্ল্যানটা আমি যে করেই হোক কমপ্লিট করব। নীলা, যদি বাবা মা জানতে পারে যে তুমি নির্বাচন করছো, তাহলে কতটা কষ্ট পাবে। যেই মাকে তুমি বিয়ের কথা বলার সাথে সাথে রাজি হয়ে যায়, যে মা তোমাকে কতটা বিশ্বাস করে, একটু ভুলের জন্য সবকিছু শেষ হয়ে যাবে। আমাকে একজন বলেছে অনেকজনে অনেক কথা বলবে, এসব কথাই কান না দিতে। সকল স্বামী তার স্ত্রী ভালো চায়, আমিও তোমার ভালো চাই। নীলা, এসব হচ্ছে ছেলে মানুষদের কাজ। তোমার উচিত আমাদের সংসারটা কিভাবে সুন্দর করে গোছানো যায় সেইটা চিন্তা করা। যা তো এখান থেকে তুই, আমার ভালো লাগছে না। আমি জানি নীলা, আজ তুমি কোথায় গিয়েছিলে। জানলে ভালো। কেন নীলা, তোমার কি একটুও জানার ভয় নেই? আছে। তাহলে এতগুলো মানুষের সামনে আজ কিভাবে বেপরদা হয়ে কথা বললে? ধুর, আমি অনেক প্র্যাকটিস করছি। আর আমাকে কি কেউ মেরে ফেলবে নাকি? তুমি চলো একা একা, আমার ভয় করে। তাহলে তুই আমার সাথে চল। নীলা, আমাকে তুমি ভালোবাসো? হুম। যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই, তাহলে কষ্ট পাবে না? ছেড়ে চলে যাবি মানে? যেখানে যাস সেখান থেকে তোকে বের করে আনবো।
নীলার এমন কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে। এ কি, তুই কাঁদছিস দেখি? তোমার কথা শুনে কাঁদছে। তোর কষ্টটা বল। হয়তো তোমার সুখের দিন আমি থাকবো না, আমার সুখের দিন তুমি থাকতে না। কেন? ইস নীলা, তুমি যদি আমার কথা বুঝতে, আমি তোমার সাথে না থাকতে পারলেও তোমার সাথে ছায়া হয়ে থাকবো কষ্টে। মানে? বুঝতে হবে না, এখন তুমি ঘুমাও, আমি বালিশের নিচে আসবো। তখন নীলা বলল, ওপরে এসো, নিচে অনেক ঠান্ডা। ওকে। আমি নীলার থেকে বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে গেলাম। নীলা যে করেই হোক নির্বাচনে দাঁড়াবে, আর পাশ করে ওর নাম সারা দেশে ছড়িয়ে দিবেই। এখন যে কোনো বাধাকে ও বের হয়ে নির্বাচনে দাঁড়াবে। রাস্তাঘাটে হাঁটলে কত সম্মান করবে মানুষ, মুরাদের কথা সে বোঝে। এখন সে মুরাদের কথা উপেক্ষা করে নির্বাচনে দাঁড়াবে, মুরাদ দেখবে তার কত সম্মান। কিন্তু এখন যেভাবে হোক তাকে টিকে থাকতে হবে। নীলা ভাবছে এখন তো সে কোনো ভুল করছে না, কিন্তু লোকের সমর্থনে আবার সে সাহস পায়। নীলা ভাবে মুরাদ খুব কষ্ট পাচ্ছে, মনে মনে তাই নীলা ভাবে আর মাত্র 2টা মাস, তারপর দেখতে পাবে তোমার আর কোনো কষ্ট থাকবে না। নীলারও ঘুম পাচ্ছে। নীলা জানে এখন মুরাদকে নীলা টাচ করলে মুরাদ রাগ করবে, তাই সে যত পারে মুরাদের দিকে ঘেঁষে শুয়ে আছে। আস্তে আস্তে মুরাদকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে দেখে মুরাদ পড়ছে। নীলা নিজের অজান্তেই মুরাদকে জড়িয়ে ধরলো। মুরাদও নীলার হাতটা নিয়ে চুমু খেলো। কিছুক্ষণ পর নীলা ওয়াশরুমে আসলো। ওয়াশরুমে এসে একেবারে গোসল করে বের হলো। নীলা কাপড়গুলো নাড়তে যাবে ছাদে, তখন 3 তলা থেকে 4 তলায় যখন যায় সে অবাক হয়ে যায় একটা মহিলার কাণ্ড দেখে। দেখে একটা বাচ্চার চোখ মুখে মহিলাটা চুমু দিয়ে দিচ্ছে আর বলছে, যাও বাবা, বাবার সাথে স্কুলে যাও। বাচ্চাটাও যার আগে বললাম বাই মা। বাচ্চাটাও মাকে চুমু খেলো, শেষমেশ টাটাটা দিতে দিয়ে চলে গেল। নীলা সম্পূর্ণ ঘটনায় দেখলো, একটা নিঃশ্বাস ফেললো আর মনে মনে ভাবছে, ইস আবার যদি একটা বাচ্চা থাকতো। এরকম পেটের দিকে হাত দিয়ে পেট বুলিয়ে দেয় নীলা। তখন আবার নীলা মনে মনে ভাবে, মুরাদ, তুই কেন বুঝতে পারোস না আমার মনের কথা? আমাকে একটা বাচ্চা দে, কসম করে বলছি, তার কোনো কষ্ট আমি হতে দিব না। ওরা তো ঠিকই বলেছে, এসব তো ছেলে মানুষদের কাজ। আমার কাজ তো ঘরের ভিতর, আমি 2-3টা বাচ্চা নিয়ে সুখে ঘর করব। নীলা নিচে এসে দেখলো মুরাদ কলেজে চলে গেল। নীলা নিয়ত করেছে এসব কাজ ছেড়ে দিয়ে মুরাদের কথা মতো চলবে। নীলা অফিসে যাওয়ার জন্য বের হলো, গিয়ে তার পথ বাতিল করবে। নীলা রাস্তা দিয়ে যাচ্ছে, তখন কোথা থেকে যেন একটা মেয়ে এসে নীলাকে বলল, আপু, আপু, আমার বাড়ির সামনে, প্লিজ আপু আমার সাথে একটা ছবি তোলেন। বলতে পারবো আমি চেয়ারম্যান আপুর সাথে ছবি তুলেছি, সবাই আমাকে বস মানবে। আপু প্লিজ। ওকে ওকে, তুলো। মেয়েটা ছবি তুলে বলল, আপনার আমাকে খুব ভালো লাগে, আমার ফ্যামিলির সবাই আপনাকে ভোট দিবে। থ্যাংক ইউ। তখন মেয়েটা বলল, হেঁটে কেন, রিক্সা নিয়ে যান। আসলে শরীরটা বেড়ে যাচ্ছে তো তাই। ওকে আপু, চলেন আপনাকে এগিয়ে দিই। চলো। নীলার মেয়েটা হাঁটছে, যে এই নীলাদের সামনে দিয়ে যাচ্ছে একটা বড় করে সালাম দিচ্ছে। নীলাও হাসি মুখে তাদের উত্তর দেয়। একটু হাঁটার পর 7-8 জন মেয়ে তাদের ঘিরে ধরলো। পরে আরো 10-12 জন ছেলে যোগ দিল। পুরো একটা দল হয়ে গেল। মিছিল শুরু হলো। মিছিলের মধ্যে আরো সাধারণ কিছু মানুষ যোগ দিল। অনেকক্ষণ ধরে বরাবর মিছিল চলে। এক জায়গায় এসে এক রেস্টুরেন্টে তাদের কিছু খাইয়ে বিদায় দিল। নীলা বাসায় আসলো, বিছানায় শুয়ে ভাবছে কোথা থেকে কি হয়ে গেল। যে জায়গায় সে গিয়ে বলে আসবে সে আর এসবের মধ্যে থাকবে না, কিন্তু সে মিছিল করে আসলো। এত মানুষের সারা কিভাবে ফেলে দেবে? এখন কত সম্মান, পরে জানি কত সম্মান হবে। বের হলেই মানুষ ঘিরে ধরবে, তখন মুরাদ বুঝতে পারবে আমি কেন এত কষ্ট করছি। তখন হয়তো মুরাদ আমাকে একটা বাচ্চা নেওয়ার সুযোগ দিবে। ওদিকে মুরাদ ভাবলো, আমি নীলার মনের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছি, নীলার সব কাজে রেসপন্স করব, কিন্তু আসল কাজটাই করবো না। আমি ভাবছি এসব আর বেশি দিনে থাকা যাবে না, আমি ভার্সিটি থেকে চলে আসি। এসে দেখি নীলা ঘুমিয়ে আছে। আমি নীলার মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছি। আমি অনিচ্ছা সত্ত্বেও নীলার কপালে চুমে খেলাম। নীলা উল্টো দিক হয়ে আবারও ঘুমিয়ে পড়লো। আমি ফ্রেশ হয়ে নীলাকে ডাক দিলাম, নীলা আমার খিদা লাগছে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। নীলা একটু পর আমার জন্য খাবার নিয়ে আসে, আমি খেলাম। আমি বললাম, নীলা আজকে তুমি মিছিল করেছো? হুম, কেন? যাতে নির্বাচনে পাশ করতে পারি। ওকে, তাহলে তুমি তোমার নির্বাচন নিয়ে থাকো। মুরাদ, রাগ করিস না, আমি এখান থেকে বের হতে পারবো না।
ওকে, তোমার যা ইচ্ছে তাই করো। আমি বিকেলের দিকে ছাদে আসলাম, এসে দেখি জ্যোৎস্না। আমি বললাম, জ্যোৎস্না আপু কেমন আছেন? ভালো। তুমি? ভালো। কেমন চলছে তোমার দিনকাল? এই তো মোটামুটি। আপনি? আমার সামনে বিয়ে। আপু, আবার একটা সমস্যা, যদি হেল্প করতেন। কি বলো? নীলাখানে নির্বাচন করে, আমি ওকে প্রতিদিন বুঝাই, কিন্তু শোনে না। এই নিয়ে যদি আপনি একটু হেল্প করতেন। যে তার স্বামীর কথাই শোনে না, তাহলে অন্য আরেকজনের কথা কি শুনবে? তারপরেও একটু কথা বলে দেখবেন। ওকে। আমি যাই। হুম। আমি চলে আসি। কি করব আমি বুঝতে পারছি না। এভাবে এক সপ্তাহ হয়ে গেল। বাবা গ্রামে চলে যায়, গ্রামের নতুন বাড়ি হলে মাও সেখানে চলে যাবে। এদিকে নীলা কিছু জিজ্ঞাসা করলে আমি সম্পূর্ণটাই গোপন রাখি। এদিকে নির্বাচনে চলে আসছে, আমি নীলাকে কিছু বলি না। এই টাইম দেওয়ার কোনো কথাই আসে না। নীলাকে কেমন জানি লাগে, তার কথা বলা, তার হাসি হাসি আর ভালো লাগে না। তাকে ইদারিং কেন জানি বিরক্তি মনে হয়। আমি আস্তে আস্তে নীলার সাথে কথা বলা কমিয়ে দিলাম। ওই তো গতকাল সারা দিন নীলার সাথে একটা কথা বলি। বুঝতে তো পারছেন এটা কতটা কষ্টকর। নীলাকে অনেকভাবে বোঝালাম, বুঝলাম সেই কদু সেই লাউ। তারপর ভাবলাম এ বিষয়ে নীলার বাবা মার সাথে কথা বলতে হবে। আমি হঠাৎ নীলার বাসায় একদিন চলে আসি, এসে দেখি নীলার বাবা মা দুজনে বাসায় আছে। আমাকে শুধু দেখে নীলাকে ছাড়া তারা একটু অবাকই হয়ে যায় হঠাৎ করে। নীলার আম্মু বলল, বাবা, তুমি এমন সময় একা? নীলা কোথায়? আম্মু নীলা বাড়িতে। আচ্ছা আম্মু আব্বু, কিছু কথা ছিল। কি বলবো বলো। নীলাকে নিয়ে একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা? আসলে নীলা খালি নির্বাচন নির্বাচন করছে, নির্বাচনে সারা দিন বাইরে থাকছে। কত বললাম এসব ছেড়ে দিতে, আমরা দুজনে সুন্দর সংসার সাজাই। কে শোনে কার কথা? আপনারা যদি একটু ওকে বুঝিয়ে বলতেন। আসলে বাবা কি বলবো, সে ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসছে এই এলাকার নির্বাচন করবে, তাই সে ছোটবেলা থেকে টাকা জমাইছে। তোমার অসুবিধা হলে আমরা অবশ্যই নীলাকে বুঝাবো। ধন্যবাদ। আমি নীলার বাসা থেকে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। এসে দেখতেছি নীলা ঘরের ভিতর নাচতেছে। এত খুশি কেন? সবাই বলেছে আমি পাশ করব। ঘরের বাইরে বের হলে কত মানুষ আমাকে ঘিরে ধরে। সেটা তো বুঝলাম, তুমি সুন্দরী, আর সুন্দরের পূজা করে সবাই। সুন্দরী বলে না, আমি চেয়ারম্যান হব বলে। কোন নেতা এখনো আহ্বান করে নাই তার সাথে রাতে থাকার জন্য? কি বললি তুই? এটা কি বললি তুই? আবার বল। মুহূর্তেই নীলার চোখ মুখের রং পাল্টে গেল। যদি এরকম অফার পাও তাহলে ফোন করে বলে দিও আমি আজ রাতে বাইরে থাকবো। ঠাস ঠাস করে দুইটা কালে চর বসিয়ে দেয়। সত্যি কথা বললে কারো সহ্য হয় না। নীলা কেঁদে দেয়, কেঁদে কেঁদে আমাকে জড়িয়ে ধরে বলে, তুই এমন কথা বলিস না। এই নীলা শুধু তোর, নীলার সব তোর, নীলার যৌবন রূপ সব তোর। এসব কিছু তোর জন্য। নীলা আমার একটা হাত নিয়ে তার গালে দিল। খুব কষ্ট হচ্ছে নীলা, এসব কিছু আমি কখনোই পাবো না। এসব কিছু চলে যাবে কয়েকদিন পরে পথের মানুষের কাছে। প্লিজ। এমন কথা মুখে আনিস না মুরাদ। আমি তোরে ভালোবাসি, তোকে ছাড়া আমি বাঁচবো না। তুই এমন কথা আর বলিস না। নীলা তুমি আমার কাছে চলে আসো প্লিজ প্লিজ। তোমার আর আমার জন্য একটা সুন্দর জীবন অপেক্ষা করছে, এসব কিছু ছেড়ে দাও। নীলার চোখ বন্ধ করেছে। নীলা আরো জোরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। আমি পাগলের মতো কিস করছি। আমি ভাবলাম এখন এসব বাদ দিতে হবে। নীলার শ্বাস ভারী হয়ে আসছে। আমি নীলাকে ছেড়ে দিলাম, না হয় নীলাকে আটকানো খুব কষ্ট হবে। নীলা বলল, কি হলো? ভালোই তো লাগছিল, আবার ধরো। মনে হয় মা ডাকছে। এই বলে আমি ঘর থেকে বের হয়ে আসলাম। নীলা বুঝতে পারছে না কি বলবে, শুধু তাকিয়ে আছে। আমি ভাবলাম লাভ নেই, যতদিন পর্যন্ত ওইসব কাজ ছাড়বে না ততদিন পর্যন্ত আমাকে পাবে না। আমি 2-3 জায়গায় চাকরির জন্য নিবন্ধন করলাম, এসব গোপন রাখলাম নীলার কাছ থেকে। আমি বাইরে আসলাম, বাইরে এসে সিগারেট খেলাম। তখন রুমে ঢুকলো ইরা আর বলল, তুই আমার বাবা মার কাছে বিচার দিয়েছিস কেন? মনে চাইছে তাই করেছি। তো দেখ, আমাকে নিয়ে প্রতি দোকানে এখানে সেখানে সব জায়গায় কথা হয়। তারা বলে আমি জিতলে এলাকার উন্নতি হবে, এলাকায় শান্তি থাকবে। এসব মানুষের কথা আমি কি করে ফেলে দিতে পারি? আমি ছাড়তে পারবো না। তোমার মনে হলে করো, ভালো মনে রেখো। যদি কখনো কেঁদে কেঁদে চিল্লিয়ে চিল্লিয়ে আমাকে ডাকো তাহলে আর কখনো পাবে না। নীলা তুমি কিন্তু এখনো বাচ্চা মেয়ে না, ভালো মন্দ বিচার করার তোমার অভ্যাস আছে। হাইডি কপাল আমার, দোষটা আমারই। কেন যে সুন্দরী মেয়ের পাগল হলাম। যদি জ্যোৎস্নাকে বা দানাকে বিয়ে করতাম কতই না সুখী হতাম। এইসব বলে রুম থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে সোফাতে বসে বসে টিভি দেখতেছি। কিছুক্ষণ পর মা এসে বললো কালকে নাকি বাবা আসবে। সারাদিন কেটে গেল, নীলার সঙ্গে কোনো কথা বলিনি। পরের দিন বাবা আসলো, এসে আমাকে ডাকাডাকি শুরু হয়ে গেল। বাবা একটা কাগজ ঢিল দিয়ে বলল, এসব কি মুরাদ?
দেখতেছি নির্বাচনের পোস্টার, তার মানে বাবা জেনে গেল নীলা নির্বাচন করছে। বাবা আবারও বলল, কোথায় তোর বউ, কোথায়? আস্তে বাবা, আমার কথা শোনো। কি শুনবো? আমি জানি নীলা নির্বাচনে দাঁড়াচ্ছে। তখন মা বলল, কি বললি তুই? নীলা নির্বাচনে দাঁড়িয়েছে? তার সাহস কত? তার মাকে ফোন দে। এমন অলক্ষী মেয়ে আমাদের দরকার নেই। শোনো, আমি তোমাদের বুঝিয়ে বলছি বাবা, আমি জানি না নীলা নির্বাচনে দাঁড়াচ্ছে। বাসার রাতে সে আমাকে বলে, তখন যা হওয়ার হয়ে গিয়েছে, এখন তার কিছু করার নাই। আমি নীলাকে অনেক বোঝালাম, কিন্তু কে শোনে কার কথা। আব্বা আম্মা, তোমরা কোনো টেনশন করো না, আমি বিষয়টা দেখছি। তোর বউ যেন আমার সামনে না পড়ে। ওকে আমি দেখছি। তারপর আমি চলে আসলাম সেখান থেকে। দেখছি নীলা বসে আছে আর চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি হাসি মুখে বললাম, তোমাকে কিছু বলবো না, তোমার যা ইচ্ছা তুমি করো। আমি সেখান থেকে চলে গেলাম বেলকনিতে, গিয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। নীলা আমার পাশে এসে দাঁড়ালো আর বলল, তোকে আমি কষ্ট দিতে চাইনি মুরাদ। আমার কষ্ট কিছুই না, বাবা আর মা খুব কষ্ট পেয়েছে তোমার এই অপ্রত্যাশিত কাজে। সরি। সরি বললে কি লাভ? তুমি কি সরি বললে এইসব কাজ থেকে আর ফিরে আসবে? তুমি তো বুঝতে পারছো না, সবাই তোমাকে কি সম্মান করবে। বলবে দেখো দেখো চেয়ারম্যানের জামাই। সব ছেলেরা তোমাকে দেখে হিংসা করবে। নীলা, তুমি এখনো ছোট রয়ে গেছো। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এতদিনে কি? তাহলে তুমি চেয়ারম্যান হয়ে যেতে। আমি যে ভালো সেজন্য তোমাকে বাধা দিচ্ছে। শোনো, এখন তুমি গিয়ে আমার বাবার মার কাছে ক্ষমা চাবা যে আমি আর নির্বাচনে দাঁড়াচ্ছি না। বলবো না। বলবা না? না না না। আমি আমার হাত উঠালাম চড় দিতে, কিন্তু কোনো এক টানে চড় দিতে পারলাম না। তখন নীলা বলল, মারলি না চর? দেখতাম তোর কত সাহস। এখন যদি আমি একটা ফোন করি তাহলে শত শত ছেলে চলে আসবে। আমি চাইলে তোকে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে পারি। আমি আমার মোবাইল দিয়ে বললাম, এই না, এখন তোমাদের ছেলেদের ফোন দাও, তারা এসে আমাকে মারো, মেরে আমাকে বুড়ি গঙ্গাতে ফাঁসিয়ে দিক। তুই কি ভাবছোস আমি পারবো না? তুমি আবার নাও পারতে পারো, পারলে দেখা। আমি সেখান থেকে চলে আসলাম। আমার এখন আর ভালোই লাগছে না। আমি এখন থেকে আর নীলার সাথে ঘুমাবোই না। 1 সপ্তাহ কেটে গেল, আমি নীলার সঙ্গে ঘুমাই না, কথা বলি না। সে তার মতো, আমি আমার মতো। এদিকে আমার চাকরির ইন্টারভিউ এর জন্য কল আসলো, এদিকে বাবা মাও চলে গেল গ্রামের বাড়িতে। যাওয়ার আগে নীলাকে কয়েকবার বললাম বাবা মার কাছে মাফ চাইতে, কিন্তু কে শোনে কার কথা। এখন আমি আর নীলা একা। আমি ইন্টারভিউ দিলাম, চাকরিটা হয়ে গেল। আমার আগের রেজাল্ট ভালো ছিল তাই, কিন্তু সমস্যা একটাই, বাসা থেকে অনেক দূরে। আমি সকালে যাই আর বিকেলে আসি। নীলা ভাবে আমি ভার্সিটিতে যাই। একদিন বাসায় আসি, ঢুকে দেখি নীলা 5 জন ছেলে আর 1 জন মেয়ে বসে আড্ডা দিচ্ছে। তো একজনের হাতে সিগারেট। আমি ঘরে ঢুকতেই নীলা বলে, এ হলো আমার স্বামী মুরাদ। মাঝখান থেকে একজন ছেলে উঠে বলল আমাকে, বড় আপু, আপনি বিয়ে করে ফেলেছেন, আমরা তো জানি না। আসলে সবই কপাল। আর মুরাদ কিন্তু খুব ভালো ছেলে, কেউ তার সাথে বেয়াদবি করবি না। ওকে আপু, আপু আমাদের কাজটা বুঝিয়ে দেন। নীলা আমাকে বলল, মুরাদ তুই একটু ঘরে যা। ওকে। আমার মাথা পুরোপুরি গরম হয়ে আছে, কিছু বলবো না তাকে। আমি ভাবলাম এভাবে আর চলতে পারে না, আমার তো একটা সম্মান আছে। চেয়ারম্যান হওয়ার পর বলবে দেখ দেখ চেয়ারম্যানের জামাই, কিন্তু আমার তো একটা সম্মান আছে, সেটা বলবে টিটকারি মেরে। ভাবলাম আজকে নীলাকে শেষবারের মতো বলবো, তার অন্য কোনো রাস্তা দেখতে হবে। এভাবে তাদের কথা চলে অনেকক্ষণ। এর ফাঁকে আমি তাদের জন্য হালকা পাতলা নাস্তা নিয়ে যাই। নীলার অহংকারের শেষ নেই। ছোটখাটো মিটিং শেষ হলো, আমি পড়তে বসলাম। রাতে খাবারের জন্য নীলা বাহির থেকে আমার জন্য খাবার আনে, আমি খেলাম। ভাবলাম আজকে একসাথেই শুই। আমি ঘুমালাম তাড়াতাড়ি, কারণ কাল সকালে অফিসে যেতে হবে। দেখছি নীলা মোবাইল টিপছে। আমি বললাম, বলো। মোবাইল রাখো। ওকে বল। তোমার নির্বাচনের কতদিন আছে? আর মাত্র 15 দিন। তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুমি কি এসব থেকে বের হতে পারবে? না, কতবার বলবো? তাহলে শোনো, এসব ছেলে পেলে নিয়ে ফ্ল্যাটে আসবে না। কেন? আমি না করছি তাই। ওকে, তোমার যা ইচ্ছা। আমি তারপর বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে অফিসে চলে গেলাম। অফিস শেষ করে অফিসের আশেপাশে বাসা খুঁজতে থাকলাম। নীলার আর মুরাদের জ্ঞান ভালো লাগে না, প্রতিদিন একই বিষয়ে জ্ঞান করে। ভালোই হয়েছে তার বাবা মা চলে গিয়েছে এখান থেকে। এছাড়া নীলাকে ছাড়া কত জ্ঞান সহ্য করতে হতো। মুরাদকে নীলা অনেক ভালোবাসে, তাই এত অসম্মানের পরেও এখানে পড়ে আছে। কিন্তু নীলা বুঝতে পারছে না মুরাদ কেন সব কাজে হাসি খুশি, মুরাদ কেন সব কাজে রেসপন্স দিচ্ছে। তাহলে কি মুরাদ নীলার ব্যাপারটা বুঝতে পেরেছে? ওই তো সেদিন নীলার মিটিং করে আসতে দেরি হয়েছিল, তাই মুরাদ গিয়ে এগিয়ে নিয়ে আসে। শীত পরে দুজন এক চাদরে জড়িয়ে ধরে আসে, যা দেখে নীলার খুব ভালো লাগে। এ মাসের শেষ, তাই
নীলা মুরাদকে জড়িয়ে ধরে কয়েকদিন ঘুমায়। মুরাদের প্রতি নীলার ভালোবাসা আরো বেশি বেড়ে যায়, কিন্তু এসব ভালোবাসার ইতি ঘটে ওই দিন দুপুরে। ঘুম থেকে উঠে দেখলো মুরাদের বই, কাপড় চোপড় কিচ্ছু নেই। টেবিলে একটা চিঠি পড়ে থাকতে দেখলো। পুরো রুম ঘুরে দেখলো, কিছুই নেই। কয়েকটা বই আর কাপড় চোপড় পড়ে আছে। আলমারি খুলে দেখলো সেগুলো পুরানো। আলমারি খুলে দেখলো আলমারির মধ্যেও মুরাদের কিছুই নেই। তাহলে কি মুরাদ কোথাও চলে গেল? মুরাদকে নীলা জোরে জোরে মুরাদ মুরাদ বলে ডাকতে থাকে, কিন্তু তার শব্দ তার কাছেই ফিরে আসে। পুরো ফ্ল্যাটে প্রয়োজনীয় কিছু জিনিস আছে। নীলা আবারও আস্তে আস্তে চিঠির কাছে ফিরে আসলো। মুরাদ কি চলে গিয়েছে? আর চিঠি পড়ার আগে নীলা মুরাদকে ফোন দিল, কিন্তু মুরাদের ফোন অফ। নীলার বুক কাঁপছে। সে আস্তে আস্তে চিঠির কাছে আসে, চিঠি খুলে পড়তে থাকে। নীলা, আমি কোনো চিঠি লিখছি না, যা তুমি পরে উত্তর দিতে পারো। নীলা, একটা কথা তো জানো, স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করাটা কঠিন। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু সেটা ধরে রাখতে পারিনি। নীলা, আমি তোমার সাথে মোটামুটি অনেক সময় কাটিয়েছি। নীলা, তুমি যখন বলতে আমি কোথাও চলে গেলে তুমি যেখান থেকেই হোক আমাকে ধরে আনবে, তখন আমার খুব অহংকার হতো। আনলে আবার কি হবে? আবার একই কথা, তুমি নির্বাচন করো না, সেই একই কথা তোমার আর শুনতে হবে না। আমি চলে গেলাম, এখন তুমি নির্বাচনে বেশি ফোকাস করতে পারবে। দোয়া করি তুমি নির্বাচনে জিতে এলাকার উন্নতি করতে পারো। সবাই একটা চেয়ারম্যানকে থেকে এটাই আশা করে, আর সবসময় গরিব দুঃখীদের পাশে থেকেও। দেখবে তুমি একটা ভালো চেয়ারম্যান হয়ে উঠতে পারবে। নীলা, আমি দুঃখিত, আমি তোমার একটা ভালো স্বামী হয়ে উঠতে পারিনি। আমি তোমার কথায় রাজি হতে পারিনি। তোমার সামনে যেমন পড়ে আছে, তুমি একটা ভালো দেখে ছেলেকে বিয়ে করে মা হওয়ার স্বপ্ন দেখো। খুব ইচ্ছে ছিল বাবা হওয়ার, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। নীলা, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি। তুমি আমার খোঁজে আর বের হইও না, আমাকে আর পাবে না। আমি পিছনে সব পথ বন্ধ করে দিয়েছি। তুমি জানলে খুশি হবে, আমি একটা চাকরি পেয়েছি। শেষ কয়েকদিন আমি তোমার সাথে খুব ভালো ব্যবহার করেছি, কারণ তুমি যাতে জানতে পারো আমি তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলাম, কিন্তু তুমি গুরুত্ব দাওনি। বাহ নীলা, তুমি যদি আমার কথায় গুরুত্ব দিতে, তাহলে তুমি একটা সুন্দর সংসার গড়ে তুলতে পারতে। নীলা, তুমি চেয়ারম্যান হতে চাও তুমি বিয়ের আগে বলতে, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না, তাহলে আমি সিম্পল একটা সংসার দেখতাম। এখন বুঝতে পেরেছি, বড় লোকরা বড় লোকদের ঘরেই মানায়, গরিব গরিবের ঘরেই মানায়। গরিবরা যখন বড় লোকদের ঘরে যায় তখনই হয় সমস্যা। সেটা হয়েছে আমার আর তোমার মাঝে। তুমি দেখতে বড় হওয়ার স্বপ্ন, আমি দেখতাম সিম্পল একটা স্বপ্ন। তোমার স্মৃতি হিসেবে তোমার দেওয়া চড়গুলো আমার কাছে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই নামাজ পড়বে, নির্বাচনে জেতার জন্য দোয়া করবে। আমিও দোয়া করি তুমি যাতে একটা ভালো চেয়ারম্যান হও। আর আমার জন্য কখনো দোয়া করবে না, কারণ আল্লাহ কারো করা দোয়া ফালায় না। সর্বশেষ বলবো, তুমি একটা ভালো স্বামী পাও, মা হওয়ার চেষ্টা করো, আর ভালো একটা চেয়ারম্যান হও। আর তোমার বাবার দেওয়া টাকাগুলো আমার বালিশের নিচে আছে। নীলা আমার বউ, আমার ভালোবাসা, সারা জীবন সুখে থেকো। নীলার চোখের পানিতে চিঠির অর্ধেক ভিজে গিয়েছে। নীলা কি করবে এখন? সে কিছুই বুঝতে পারছে না। আবার মাঝে মাঝে মনে হচ্ছে ভালোই হয়েছে, কাছে থাকলে সারাক্ষণ ক্যানর ক্যানর করতো। নীলা বিছানায় শুয়ে পড়লো আর ভাবতে থাকলো। এখন আমি কি করব? বাড়িতে চলে যাব? নীলা বালিশের নিচে হাত দিল, হাত দিয়ে দেখে টাকা, অনেক টাকা। নীলার কেমন জানি ভয় ভয় করছে, সেই বাসায় একাই থাকতে পারবে না। মুরাদ বলেছিল না চাকরি পেয়েছে, কোথায় পেয়েছে তাকে জানতে হবে। চাকরির ঠিকানা পাওয়া গেলে তার ঠিকানাও পাওয়া যাবে। নীলা পুরো বাসা খুঁজলো, কিন্তু এমন কিছুই পেল না। হঠাৎ কারো যেন টোকা শুনলো দরজায়। দরজা খুলে দেখে জ্যোৎস্না। জ্যোৎস্নাকে দেখেই নীলা হাউ মাউ করে কেঁদে দিল আর জ্যোৎস্নাকে জড়িয়ে ধরলো। নীলা, কাঁদোস কেন? আর মুরাদ কোথায়? চলে গেছে আমাকে ছেড়ে। সেটা তো তোর জন্য আরো ভালো হয়েছে। এখন শান্তি মতো তুই নির্বাচন করতে পারবি, আর তোকে কেউ বাধা দেবে না। না না, এ হতে পারে না। সেজন্য মুরাদ আমাকে ছেড়ে চলে যাবে? আমি তোকে আগেই বলেছি মুরাদের কথা মতো চল। কিন্তু সে চলে যাবে কেন? তুই তার কথার 16 আনাও শুনিস নাই। তুই যদি তার কথা মতো চলতি, তোর জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমি কোনো কথাই অবাধ্য হতাম না। এখন আমি কি করব? তাকে ছাড়া কিভাবে থাকবো? তোর যেটা প্রাপ্য তুই সেটাই পাচ্ছস। তাকে আমি ভালোবাসি। এমন ছেলেও পাওয়া যায় বইয়ের কারণে বাড়ি ছেড়ে চলে যায়। আমি তাকে ছাড়া থাকতে পারবো না। তাকে আমি অনেক কষ্ট দিয়েছি আল্লাহ, তুমি আমাকে তাকে আমার কাছে ফিরিয়ে দাও। শোন, সে মনে হয় আর আসবে না। তুই এখানে থাকতে পারবি না। ঘন্টা 3 আগে আমার কাছে মুরাদ গিয়েছিল, তারপর এই কাগজটা আমার কাছে দিয়ে যায়। কাগজে কি আছে?
শুনবি? বল। জ্যোৎস্না আপু, তুমি আমার একটা কাজ করে দাও। আমি চলে যাচ্ছি এখান থেকে। নীলা তো এখানে একা থাকতে পারবে না, আর যদি থাকেও বলবেন কাউকে সাথে করে নিয়ে থাক, কারণ রাতেও বুঝতে পারবে রাত তার জন্য কত নিষ্ঠুর। নীলা যদি চলে যায় তাহলে ফার্নিচারগুলো নিচে ঠিকানায় পাঠিয়ে দিবেন। আর কিছু টাকা আছে। না, আমি এখানেই থাকবো। শেষমেশ মোরাদের আমি এই ঘরটা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। আমি শিওর মোরাদ আমাকে অনেক ভালোবাসে। সে একদিন ফিরে আসবে, সে একদিন ফিরে আসবে। সেটা তোর কপাল। তার আগেই তোকে নির্বাচন থেকে বেরিয়ে আসতে হবে। হুম। তোর নির্বাচন আর কয়েকদিন আছে। আর 13 দিন। এখন থেকে বাকি দিনগুলো তুই আমার সাথে থাকবি রাতে। দেখি। আমি যাই, মনে হয় মা ডাকছে। একটু পর একেবারে চলে আসিস। ওকে। মোরাদ চলে গেল, নীলা কাঁদতে থাকে। এদিকে আমি অন্ধকার জগতে অফিসের পাশে একটা ব্যাচেলার ফ্ল্যাট পেয়ে যাই। সেখানেই উঠি আমি। ভাবলাম বাবার সবকিছু সমাপ্তি হলো আজ। নীলাকে ভালো লাগতো, কিন্তু নীলার নির্বাচন ভালো লাগতো না। আমি যে রুমে সিট নিলাম সেই রুমে আরো 2 জন আছে, তারাও চাকরিজীবী, তাই আমাদের ফাজলামো করার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, পরের দিন সকালে অফিসে গেলাম। আমার মুখ থেকে হাসি নামক শব্দটা উড়ে গিয়েছে। আমি সবসময় নীলাকে ভাবি, ওকে ফেলে এসেছি, আবার কোনো ভুল করেনি তো, যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। কিছু ভালো লাগছে না। অফিসে কত মানুষ হাসাহাসি করে, আমি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকি। সবসময় নীলার হাসি মুখটা আমার মুখের সামনে ভাসে। অফিসের ম্যানেজার সবাইকে ডাক দিল, আমিও গেলাম। আমি গিয়ে পিছনে এক কোণায় দাঁড়িয়ে রইলাম। সবাইকে একটা একটা কাজ দিয়ে বিদায় করছেন ম্যাডাম। অবশেষে আমার সিরিয়াল আসলো। মেয়েটা মনে হয় আমার থেকে 3 বছরের ছোট হবে। ছোট হলে কি, বস তো বসই। আমার কাজ দিলে আমিও চলে আসি। অফিসে কত মেয়ে, সারাক্ষণ নীলার কথা মনে পড়ে। নীলা এখন কি করছে? মনে হয় কাঁদছে। আমারও মনে হয় সে মনে হয় খুশিতে নাচছে, কারণ তাকে তার বাধা দেওয়ার মতো কেউ নেই। ধুর, যেটা চলে গিয়েছে গেছে, এখন কাছে মন দেই। অফিস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। কিছুক্ষণ শুয়ে থাকার পর পাশের একজন বলল, তার নাম সাজ্জাদ। ভাই, আপনি এরকম সব সময় নীরব আর মুখ গোমরা করে রাখেন কেন? কোনো সমস্যা? আমাদের বলেন, দেখি হেল্প করতে পারি কিনা। ভাই, আপনার কি বউ আছে? হ্যাঁ ভাই। তার কথা আপনার মনে পড়ে না? হ্যাঁ, মনে পড়ে, প্রতিদিন কথা বলি। আজকে তো কয়েকবার কথা বললাম। ভাই, আমি আমার বউকে সারা জীবনের জন্য ছেড়ে চলে এসেছি, তাই সবসময় তার কথা চিন্তা করি। কেন ভাই, আপনি আপনার বউকে ছেড়ে চলে এসেছেন? ভাই, শখের বসে এক সিনিয়র মেয়েকে বিয়ে করেছিলাম। তার কথা বিয়ের পর আমি সব শুনতাম, কিন্তু সে আমার কথা শুনতো না, তাই ছেড়ে চলে এসেছি। ভেরি ইন্টারেস্টিং। আমরা দেখি যত কম বয়সী মেয়ে, আর তুমি কিনা সিনিয়র আপুকে বিয়ে করো। থাক ভাই, যা হওয়ার হয়ে গেছে, এখন সামনে ফোকাস করে। দেখবেন আরো ভালো মেয়ে কপালে আসবে। আমি পড়তে বসলাম। আমার পড়তে হবে, আমার ভার্সিটি শেষ করতে হবে। এটা বেসরকারি, যখন তখন চাকরি চলে যেতে পারে। পরের দিন সকালে অফিসে আসলাম। সবাই টিফিন করছে। আমি নীলার কথা চিন্তা করছি, সে কি এখনো ঠিক আছে, নাকি সে সবার সাথে কামে লিপ্ত হয়েছে। না না, নীলা এমন মেয়ে না। ভাবলাম নীলাকে এক নজর দেখে আসবো, খালি যাব অফিস শেষ করে। তারপর একটা লোক এসে আমাকে বলল ম্যানেজার নাকি ডাকছে। আমি অফিসে গেলাম। ম্যাডামকে দেখে তো আমার মাথা গরম হয়ে গেল। এরকম ড্রেস কি কেউ কখনো পরে? একটা টাইট জিন্স আর টাইট জামা, ঠোঁটে লিপস্টিকে ভরা, চুলগুলো পাহাড় করা। আমি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নীলাকে দেখেছিলাম 2 বার জিন্স পরায়, তা আবার প্রথমত। আর পরে সবসময় ভালো ড্রেস পরতো, তাই আমার ভালো লাগতো। আর যখন শাড়ি পরতো, রিয়ান ভাইয়ের কথা, কোন গ্রহ থেকে এসেছো তুমি, যেখানে শুধু রূপের চর্চা করা হয়। এখন নীলার শাড়ি পরা মুখটা মনে পড়লে শুধু শরীরের মধ্যে কাঁপন দিয়ে ওঠে। তখন ম্যাডাম বলল, মুরাদ ভাই এখানে কি? আপনার কোনো কাজ করতে অসুবিধা? আমি মাথা নিচু করে চেয়ারে বসলাম। ম্যাডাম আবারও বলল, তাহলে সবসময় এমন মনমরা হয়ে থাকেন কেন? 2 দিন একেবারে বেশি। আমার মতে এই অফিসে আসার পর একমাত্র আমার সাথেই আপনি কথা বলেছেন। কেন? কারণ জানতে পারি? না না, আমি শুধু আমার কাজ করব। এমন কোনো মানুষ হয়? আপনার বায়োতে দেখলাম আপনি বিবাহিত। আপনার ওয়াইফের সাথে কোনো সমস্যা হয়েছে? সেরকমই ধরতে পারেন।
এটা কোনো সমস্যা হলো? সেজন্য আপনি যাওয়ার সময় তার সবচেয়ে বেশি পছন্দের জিনিসটি নিয়ে যাবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি চলে আসলাম, হিসাব করে দেখলাম আর কয়েকদিন পরে নির্বাচন। পরের দিন আজ অফিস ছুটি, এলাকায় গেলাম রাত্রে, মুখে মাফলার বেঁধে জ্যাকেট পরে, শীতের দিন যাতে কেউ চিনতে না পারে। হাঁটছি রাস্তা দিয়ে, হাঁটতে হাঁটতে বাসার সামনে গেলাম, উপরের দিকে তাকিয়ে দেখছি বেলগুনিতে আলো জ্বালানো। তার মানে নীলা এখনো এখানেই রয়েছে। সে কি কাঁদছে নাকি হাসছে? বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না, যেটা দেখে নীলার আসল মুখোশ উন্মোচন হয়ে গেল। দেখি 3জন ছেলে আর 4জন মেয়ের সাথে নীলা হাসতে হাসতে বের হচ্ছে, যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভাবছিলাম নীলা হয়তো মন খারাপ করে বসে আছে, কিন্তু সবটাই ভুল। সে তার নির্বাচন নিয়ে পড়ে আছে। থাকুক সে তার নির্বাচন নিয়ে, আমি থাকি আমার মতো। আমি আর তার কথা মনে পড়বো না, এলাকার নাম আর মুখে নেব না। আমি বাসায় চলে আসলাম মন খারাপ করে। রাতে ঘুম নেই, কি করব আমি? এদিকে আমি কষ্টে শেষ হয়ে যাচ্ছি। কি করব আমি? শখের বসে বিয়ে করেছিলাম একটা সিনিয়র মেয়েকে, সে আবার নাকি এলাকার ডন। এসব ফালতু মেয়ে আমার কপালে জুটলো, কে আবার নাকি আমার বউ। ধর, আমি ঘুমাই। চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে যায়। এদিকে নীলা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে, কারণ মুরাদকে ছাড়া নীলার এক মুহূর্ত ভালো লাগে না। সারাদিন সে ঘরে একা, কিছুও খায় না। নীলা কারোর সঙ্গে ভালোভাবে কথাও বলছে না, 2 দিন ধরে নির্বাচনেও যাচ্ছে না। কি বলবে সে? ওই দিন রাতে নীলাকে দাওয়াত দেয় লোকেরা, সে মুখের উপর বলে দিল যেতে পারবে না, কিন্তু ওই দিন রাতে কয়েকজন লোক এসে হাজির, তাতে জোরাজুরিতে যেতে হলো। নীলা এসে জ্যোৎস্নাকে ফোন দিল, জ্যোৎস্না আসলো। তারপর জ্যোৎস্না নীলার সাথেই ঘুমায়। বিছানায় শোয়ার পর জ্যোৎস্না বলল, এইসব তুই ছাড়বি? এইসব ছাড়লে দেখ মুরাদ তোর কাছে ফিরেও আসতে পারে। সত্যি মুরাদ আবার আমার কাছে ফিরে আসবে? যখন শুনবে তুই আর নির্বাচনে দাঁড়াচ্ছিস না, তখন বুঝতে পারবে তুই মুরাদের কথা শুনছস। কি করে বুঝবো? সে কি এই দেশেই আছে নাকি নাকি নতুন বিয়া করে ফেলছে? নীলা এই বলে কেঁদে দিল। নীলা, কাঁদোস না, তার জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে। দেখবি একদিন ঠিকই আল্লাহ তোদের দুজনকে মিলিয়ে দেবে। নীলা সকালে উঠে অজু করে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ার পর আল্লাহর কাছে মুরাদকে পাওয়ার জন্য অনেক দোয়া করে আর কান্না করে। এদিকে মুরাদ, আমি আজ অফিসে এসেছি, আবার মনটা আজ কালকের থেকে একটু বেশি খারাপ। ভেবেছি আজ তাড়াতাড়ি অফিসের থেকে বাসায় চলে যাব। একজন এসে বলে গেল ম্যাডাম নাকি ডেকেছে। আমি ম্যাডামের অফিসে গেলাম, গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তখন ম্যাডাম বলল, বসেন, এখন আপনি আমার সামনে হাসি দিবেন। পারবো না। দেন বলছি, না হলে আপনার চাকরি নট। আমি হাসি দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হাসির বদলে কান্না করতে শুরু করলাম। এটা কি হলো? আমি বললাম হাসতে হাসতে, আর আপনি কিনা কাঁদছেন। প্লিজ কাঁদবেন না, প্লিজ। এই নিন টিস্যু। আমি টিস্যু নিয়ে চোখ মুছলাম। একজ্যাক্টলি, আপনি আপনার সমস্যা আমাকে খুলে বলবেন। হুম। আপনার ওয়াইফ কি মারা গেছে? না, তবে বেঁচে থেকেও আমার সাথে নেই। আমি বুঝছি। যান, আপনাকে কিছুদিন ছুটি দিলাম, বউকে নিয়ে কোথাও হতে ঘুরে আসুন। আমি চলে আসলাম। পরের দিন আমি অফিসে যাই। ম্যাডাম অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলল না। আমি হিসাব করে দেখলাম নীলার নির্বাচনের আরো সপ্তাহ 7 দিন আছে। কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে নীলাকে আরো একটা বার দেখি। তোর আমার বেহায়া মন, আমি আর নীলার কথা মনে আনবো না। ভাবলাম আর একবার দেখে আসি, এটাই শেষ। পরদিন রাতে রেডি হয়ে বের হলাম। কিছুক্ষণ জার্নির পর এলাকায় পা রাখলাম। আমার উদ্দেশ্য বাসার নিচে দাঁড়িয়ে একটাবার তার হাসি মুখটা দেখে চলে আসবো। বাসার কাছে আসলাম, তখন একটা নারীর চিৎকার আসছে। আমি আরো কাছে আসলাম, চিৎকারটা আমার বাসার ভিতর থেকে আসছে। আমি তাকিয়ে দেখে নীলা। আমার সারা শরীরে হিম শীতল স্রোত বয়ে গেল। দেখলাম 4টা ছেলে নীলাকে ঘিরে ধরে আছে। একজন বলল, তুই নির্বাচন করবি? শালিকে ধর, তার নির্বাচনের স্বাদ মিটিয়ে দেই। ভাবলাম তাদের বিপক্ষ দলের লোক কেউ। একজন ছেলে নীলার দিকে এগিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না তারা নীলাকে কি করবে। একজন নীলার ওড়না টান দিল, আমার মাথায় রক্ত উঠে গেল। ভাগ্যবশত পাশে একটা বেলচা ছিল। আমার মুখ ভালোভাবে ঢাকলাম যাতে নীলা আমাকে না চিনে। তারপর বালচা নিয়ে এগিয়ে গেলাম। একদিক থেকে উদয় হলাম, যেহেতু অন্ধকার সেহেতু আমাকে কেউ দেখতে পেল না।
যে নীলার ওড়না ধরে টান দিয়েছিল তার পিঠে আঘাত করলাম। শালা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। আমি আবারও অন্ধকারে মিশে গেলাম। আমি তাদের দেখছি, কিন্তু তারা আমাকে দেখছে না। তারা সতর্ক হয়ে গেল। আমি আবারও জায়গা বদল করে আরেক জায়গায় গিয়ে পিছন থেকে আরেকজনের পায়ে আঘাত করলাম। সেও শুয়ে পড়ে চিৎকার করলো। আমি আবারও জায়গা পরিবর্তন করে আরেকজনের পিছনে গিয়ে তার ঘাড়ে আঘাত করলাম। সেও জোরে চিৎকার দিয়ে শুয়ে পড়লো। ও মা গো চিৎকার করছে। আমি আবারও অন্ধকারে চলে গেলাম। যেহেতু কুয়াশার রাত, তার উপর আবার শীতের রাত। আরেকজন চিৎকার করে বলছে, সালা কে রে তুই? সাহস থাকলে সামনে আয়। আমি আস্তে আস্তে পা টিপে টিপে তার পিছনে গেলাম, কিন্তু সে টের পেয়ে গিয়েছে। কিন্তু সে টের পাওয়ার আগেই আমি তার কানের নিচের নরম জায়গায় জোরে এক ঘুষি মারলাম। সে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেল। একজনকেও মাথায় আঘাত করিনি, যদি মারা যায়। আমি আবার অন্ধকারে মিশে গেলাম। তারপরে বাকি তিনজন ওই একজনকে নিয়ে দৌড় লাগালো। আমি তারপর নীলার সামনে প্রকাশ হলাম। বেলচাটা রাস্তায় ঢেল মেরে ফেলে দিলাম। আমি উল্টো দিক হয়ে হাঁটা লাগালাম, কিন্তু নীলার চালার চোখ আমাকে চিনে ফেললো। আমাকে ডাকছে পিছন থেকে, মুরাদ, মুরাদ, এবার। কিন্তু আমি আমার মতো হেঁটেই যাচ্ছি। কান্না করে করে ডাকছে, মুরাদ, মুরাদ, আবার কথা শোনো। আমি হেঁটেই যাচ্ছি, আমার কোনো প্রতিক্রিয়া নেই। নীলার মুরাদ মুরাদ ডাক আস্তে আস্তে মিলিয়ে গেল। আমি আমার গন্তব্যে রওনা দিলাম। নীলা মুরাদ মুরাদ ডাক ডেকেই যাচ্ছে, কিন্তু কে শোনে কার কথা? নীলা বাসায় এসে কাঁদছে, কেঁদেই যাচ্ছে আর ভাবছে, আমি কি দোষ করেছিলাম? কেন তুই আমাকে এত বড় শাস্তি দিচ্ছস? কেদানি দরজায় আঘাত করলো। দরজা খুলে দেখে জোসনাকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিল। মুরাদ ছিল ওটা? মুরাদ আমার কাছে আসছিল, আমাকে শয়তানগুলোর হাত থেকে রক্ষা করেছে। কোথায় সে? কই? কখন দেখছোস? আমাকে বুঝিয়ে বল। আমি ডক্টরের দোকান থেকে আসছিলাম ওষুধ নিয়ে, তখন 4 জন ছেলে আমাকে ঘিরে ধরলো। আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম। তখন কোথা থেকে জানি এক ছেলে এসে তাদের মার দিল। ছেলের মায়ের সামলাতে না পেরে তারা চলে যায়। আমি ভালো করে খেয়াল করে দেখি ওটা মুরাদ। আমি কতবার যে ডাকলাম মুরাদ মুরাদ বলে, কিন্তু সে আসলো না। জ্যোৎস্না নীলাকে সান্ত্বনা দিতে থাকলো। দেখছোস, মুরাদ সারাক্ষণ তোর ওপর চোখ রাখছে। তুই ভালো করে চল। আমি যে কাঁদছি কষ্টে, সে কি শুনতে পাচ্ছে না? হয়তো। আর কাঁদিস না, ঘুমা, দেখবি সব ঠিক হয়ে যাবে। নীলা শুয়ে পড়লো। শুয়ে ভাবতে থাকে, মুরাদ আমার আশেপাশেই আছে। আমি যদি মুরাদের কথা মতো চলি, হয়তো মুরাদ আবার আমার কাছে ফিরে আসবে। আমি সেটাই করব। নীলা বুঝতে পারছে ঘরের মধ্যে ছেলে মানুষের কি দরকার। এখন নীলা বুঝতে পারছে এসব নির্বাচন ছেলে মানুষের কাজ। আর নীলা বলল, মেয়েদের জন্য হলো ঘর। যখন মেয়ে ছেলের জায়গায় যায়, তখন শুরু হয় ঝামেলা। আর আমি মুরাদকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না। মুরাদ আমার সব। সব চিন্তা করতে করতে নীলা ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ওঠে। এইভাবে 5 দিন কেটে যায়। এদিকে নির্বাচনের আর 2 দিন মাত্র আছে। নীলা নির্বাচন থেকে অব্যাহতি নাই, কারণ সে জানে সে নির্বাচন থেকে অব্যাহতি নিলে মুরাদ তার কাছে ফিরে আসবে। এদিকে আমি আজ 5 দিন কেটে গেল, তাও আমি ওই দিনের কথা ভুলতে পারছি না। নীলার সে মুরাদ মুরাদ ডাকটা এখনো আমার কানের সামনে ভাসছে। আমার মন বলছিল, যা গিয়ে তোর ভালোবাসাকে জড়িয়ে ধর, কিন্তু আমার পা সামনে হেঁটেই যাচ্ছে। নীলাকে আমার অনেক মায়া লেগেছে, কারণ নীলা আগের মতো আর নেই। নীলার মুখে আর আগের মতো সেই লাবণ্যতা নেই। আমি বুঝতে পারছি নীলা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, কিন্তু নীলা এত কষ্টের মাঝেও কি নির্বাচন ছেড়ে আমার কাছে আসবে, আমার কাছে মাফ চাবে, আমার মা বাবার কাছে মাফ চাবে? 6 দিনের দিন অফিস শেষ করে চলে আসছি। এক লোক এসে বলল ম্যাডাম ডাকছে। ম্যাডামের নাম তানিয়া। আমি ম্যাডামের অফিসে গেলাম। আপনার নাম কি? মুরাদ। আপনার ওয়াইফের নাম কি? সেটা না জানলে কি চলে না? বাড়ি কোথায়? নওশিন্দি। ওকে যান। নির্বাচনের 2 দিন পর আমি এলাকায় গেলাম শিওর হতে নীলা নির্বাচনে পাশ করেছে কিনা। আমি এলাকায় ঢুকে এক লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এই এলাকার চেয়ারম্যান কে? আগে যে ছিল সে। মানে কি? তাহলে আপনাদের বড় আপু পাশ করে নাই? আরে ভাই, আর বললেন না তো,
কত আশায় আছিলাম বড় আপু পাশ করলে এলাকার অনেক উন্নতি হবে, কিন্তু হলো কি, নির্বাচনের 2 দিন আগে বড় আপু নির্বাচন থেকে অব্যাহতি নেয়। পরে আর কি হবে, আগে যে আছে সেই পাশ করে। আমি লোকটাকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম। আমি এখন নীলার কাছে যাব না, কারণ তাকে আমি যখন বলেছিলাম সে আমার কথা শোনে নাই। এদিকে নীলা একা হয়ে গিয়েছে, কারণ জোসনার বিয়ে হয়ে গেছে। নীলা এখন রাতে কি করে থাকবে, কারণ সে রাতে অনেক ভয় পায়, আর বাড়িতেও কিছু বলেনি। ভাবে সে সারা রাত মুরাদের কথা চিন্তা করে কাটিয়ে দিবে। সে এখন বুঝতে পারছে মুরাদ তার জীবনে কি ছিল। তারপর শেষমেশ সে শেষ রাতে এসে ঘুমিয়ে গেল। নীলা চিন্তা করছে আজ সে কিভাবে ঘুমাবে রাতে। হঠাৎ তার মনে পড়ে তার ফুফাতো বোনের কথা। সে খুব হ্যান্ডসাম, দেখতে শুনতেও অনেক ভালো, তাকে খুব সম্মান করে। তাকে ফোন করে দেখা যাক সে কয়েকদিন এখানে এসে থাকে কিনা। শেষমেশ কি হয় পরে দেখা যাবে। তারপর নীলা তানিয়াকে ভিডিও কল দেয়। আসসালামু আলাইকুম। তানিয়া, কেমন আছো? জি আপু, ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো। তোমার চেহারা তো তা বলছে না। আমার চেহারা কি বলছে? মনে হচ্ছে তুমি অনেক কষ্টে আছো, কেমন যেন আগে থেকে শুকিয়ে গেছো। শোনো, এখন থেকে তুমি আমার সাথে থাকবে। কেন? তুমি না বিয়ে করছো? তোমার জামাইয়ের কি হয়েছে? ওর কথা আর বলিস না। এখন তুমি বলো কখন আসবা? অফিস শেষ করে চলে আসবো। কাপড় চোপড় নিয়ে আসবা, কিছুদিন থাকবা, ওকে? ওকে, চলে আসবো। নীলা এখন নিশ্চিন্ত হলো, পরে যা হবে দেখা যাবে। এখন তানিয়ার জন্য কিছু রান্না করা দরকার। নীলা তানিয়ার জন্য অনেক কিছু রাঁধলো। তানিয়া রাতে আসলো, নীলা তানিয়াকে খাওয়ালো। তানিয়া অনেক ক্লান্ত ছিল, তাই তানিয়া ঘুমিয়ে যায়। সকালে উঠে তানিয়া অফিসে চলে যায়। সারা দিনটা নীলা রুমে কাটিয়ে দেয়। তানিয়া অফিস থেকে ফিরে তারপর নীলা তানিয়াকে খাবার খেতে দেয়। খাওয়ার সময় তানিয়া বলে, আপু, তোমার হাজবেন্ড কোথায়? এ বিষয়ে জিজ্ঞেস না করলে হয় না? না, তোমাকে বলতে হবে। তুমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো। আগে সবসময় তোমার মুখে হাসি লেগেই থাকতো, এখন তোমার কি অবস্থা? দিন দিন শুকিয়ে কাঠ হচ্ছ, ঠিক মতো খাওয়া দাওয়া করো না। এটা নিশ্চয়ই তোমার পিচ্চি হাজবেন্ডের কারণে। সে কোথায়? খাওয়ার পর তোমাকে বলি। ওকে। তারপর দুজন রুমে এসে বিছানায় বসে। তানিয়া বলল, এবার বলো। সে আমাকে ছেড়ে চলে গেছে। কি? এটা কি করে সম্ভব? সারা জীবন শুনে আসছি স্বামীর জালে মেয়েরা বাপের বাড়ি চলে যায়। এ তো দেখি পুরাই উল্টো। তুমি কি এমন করছো যার কারণে তোমাকে ছেড়ে চলে যেতে হলো? তার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তার কথা শুনিনি। বুঝছি। তুমি এখানে কেন পড়ে রয়েছো? সে যেহেতু তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তাহলে বাড়ি চলে যাও। একা একা ভয় করে না? করে। যদি সে আবার ফিরে আসে, সে অপেক্ষায় বসে আছি। ওহো, আমার ঘুমে ধরছে। শুয়ে পড়ো। তানিয়া শুয়ে পড়লো, নীলাও শুয়ে পড়লো। নীলা জিজ্ঞেস করলো, আপু, তোমার হাজবেন্ডের নাম কি? মুরাদ। তার বাড়ি জানি কোথায়? নরসিংদী। আপু, তার একটা ছবি দেখাও তো। নীলা তানিয়াকে একটা ছবি দেখায় মুরাদের। তানিয়া তাদের ঘটনা সব বুঝতে পারে। এদিকে নীলা আপু তো কেঁদে কেঁদে শেষ, আর ওদিকে মুরাদ তো নীলা আপুর জন্য কেঁদে কেঁদে শেষ। এখন দুইজনকে মিলিয়ে দেওয়ার দায়িত্ব তানিয়ার। তানিয়া চিন্তা করলো নীলাকে সে কিছু বুঝতে দিবে না, দুজনকে সারপ্রাইজ দিবে। আপু, তুমি তো সারাদিন ঘরে বসেই থাকো। আগামীকাল চলো না আমার অফিসে। না রে, আমি যেতে পারবো না। চলো না প্লিজ, আমার অনেক ভালো লাগবে। কখন আসবি? যাব, গিয়ে 1 ঘন্টা পরে চলে আসবো। ওকে। সকালবেলা মন চাইলে? মন চাইলে না, যেতে হবে। ওকে। তারপর তারা ঘুমিয়ে যায়। পরের দিন সকালে উঠে নাস্তা করে নীলাকে নিয়ে তানিয়া তার অফিসে চলে আসে। তানিয়ার অফিসে এসে নীলা বসে, আর তানিয়া বলল, আপু, তুমি একটু বসো, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আর চলে আসিস। ওকে। বসলো নীলা। কে যেন অফিসে প্রবেশ করলো, এসে নীলার পাশে বসলো। নীলা একটু বসলো। নীলার ভালো লাগছে না, মাথা নিচু করে বসে আছে। মনে হচ্ছে সে বাইরে যাক, একটু সে বাইরে যেতে পারলে ভালো হতো। কিন্তু নীলার নাকি একটা পরিচিত প্রাণ আসছে। বুকের ভিতর কেমন যেন একটা চিনচিন করছে। মনে হচ্ছে পাশের লোকটা। নীলা মাথার হালকা একটু উঁচু করে আর চোখে পাশের লোকটাকে দিকে তাকালো। তাকিয়েই তো সে অবাক হয়ে গেল, কারণ পাশে থাকা ছেলেটা মুরাদ। সে বিশ্বাস করতে পারছে না যে পাশে থাকা ছেলেটা মুরাদ। শিওর হতে ডাক দিল, মুরাদ। মুরাদ ডাকে আমার ঘুম ভেঙে যায়। এতক্ষণ নীলাকে স্বপ্ন দেখছিলাম,
ঘুম থেকে উঠে দেখি সাজ্জাদ ভাই। ভাই কখন থেকে ডাকছি, ওঠেন না? ভাই, স্বপ্ন দেখতেছিলাম। আমি বুঝছি স্বপ্নে দেখছিলা, বউ তোমাকে ডাকছে, সেজন্য উঠতে মন চায় না। আপনি কিভাবে বুঝলেন? ভাই এমন আমার অনেক হয়েছে। ও, অভিজ্ঞতা আছে আপনার। হুম। আমি ফ্রেশ হয়ে অফিসে চলে আসলাম। অফিসে আসতে একজন বলল তানিয়া ম্যাডাম ডাকে। আমি অফিসের সামনে আসতে ভিতরে গিয়ে বসতে বললো একজন, ম্যাডাম আসবে। আমি ভিতরে ঢুকে দেখি একটা মেয়ে একটা চেয়ারে বসে আছে। আমি সেদিকে তাকালাম না, না দেখে আমি মাথা নিচু করে একটা চেয়ারে গিয়ে বসে পড়লাম। ম্যাডাম অনেকক্ষণ হয়ে গেল, ম্যাডাম আসছে না, কিন্তু কেমন যেন একটা ঘ্রাণ আমার নাকে আসছে। এই মেয়েটার শরীরের ঘ্রাণ কেমন যেন নীলার মতো লাগছে। তাহলে কি এই মেয়েটা নীলা? আমি যখনই মেয়েটার দিকে তাকিয়ে নীলা বলে ডাক দিতে যাব, তখনই মেয়েটা আমাকে মুরাদ বলে ডাক দিল। আমি তো মেয়েটার দিকে তাকিয়ে শকড খেলাম। আমি কি করব বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে আমরা দুজনে চুপ হয়ে আছি। আমিও কিছু বলছি না, নীলাও কিছু বলছে না। অনেকক্ষণ পর খেয়াল করলাম নীলার মুখের রং পাল্টে যাচ্ছে। নীলা চেয়ার থেকে উঠে আমার শার্টের কলার ধরে কষে দুইটা চড় দেয়। নীলা অফিসের দরজা আটকিয়ে দেয়। বুঝলাম আমার কপালে আজ দুঃখ আছে। বুঝলাম দীর্ঘ 1 মাস পর আমাকে পেয়েছে, আজ আর ছাড়বে না। লাফ দিয়ে এসে আমার মাথার চুল ধরে মাটিতে শুইয়ে দেয়। তারপর আমার পিঠের উপর মারতে থাকে আর বলতে থাকে, বল বল, কেন আমাকে ছেড়ে চলে আসলি? বল বল, কেন আমাকে ছেড়ে চলে আসলি? আমি কি দোষ করেছিলাম? বলছি আমাকে ছেড়ে দাও আর মেরো না। তুই না আমাকে ছেড়ে চলে আসছিস, তাহলে বেঁচে আছিস কেন? তোমার কারণে। মিথ্যা কথা। তাহলে এতদিন আসিস নাই কেন? কারণ তুমি আমার কথা শোনোনি। সেজন্য চলে আসবি তুই? পিঠে আর একটা কিল দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আর কাঁদতে থাকলো। খাচ্ছ কেন? এখন তো আমাকে পেয়ে গিয়েছ। এটা তো সুখের কান্না। আমি ভাবতে পারিনি আমি চলে যাওয়ার পর তুমি এতটা কষ্ট পাবে। আমি ভেবেছিলাম তুমি হাসি খুশি থাকবে, খুশিভাবে নির্বাচন কমপ্লিট করবে আর চিরদিনের জন্য আমাকে হারাবে। আসলে তুই চলে যাওয়ার পর তোর মর্যাদা বুঝতে পারি। মুরাদ, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। তুমি যদি প্রথমে আমার কথা শুনতে, তাহলে আর এতটা কষ্ট করতে হতো না। তুই আমাকে আবার ছেড়ে চলে যাবি নাকি? যদি না শোনো, ওকে। এখন কেন না? হুম। তোমার শরীরের কি অবস্থা? কি সুন্দর পরীর মতো ছিল আমার নীলা, এখন শুকিয়ে কি হয়েছ? তোর জন্য আমার এই অবস্থা হয়েছে। তোমার ফার্স্ট কাজ হলো আমার বাবা মার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। সরি মুরাদ, তোর মা বাবাকে আমি অনেক কষ্ট দিয়েছি। বল, কবে তোর গ্রামের বাড়িতে যাবি? গত সপ্তাহ। আমার গ্রাম অনেক ভালো লাগে। আমরা গিয়ে অনেক দিন থাকবো। হুম। সরি, ওই দিন রাতে আমি তোমার ডাক শুনিনি। ওই দিন যদি তুই না থাকতি, তাহলে হয়তো আর আমাকে পেতি না। আমিও তোমাকে পেয়েছি, তুমিও আমাকে পেয়েছো। এখন কারোই কষ্ট নেই। আমি আর নীলার কপালে একসাথে করলাম। নীলার চোখেও পানি, আমার চোখেও পানি। আমি নীলার মাথা আবারও টেনে আমার বুকে নিলাম। নীলাও আমাকে জড়িয়ে ধরে। আবার যদি আমাকে ছেড়ে চলে যাস, তাহলে আমাকে আর জীবন্তই পাবি না। ওকে, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। তুমি আগে তোমাকে মারার অধিকার দাও। তুই আমাকে মেরে ফেলিস, তবুও আমাকে ছেড়ে চলে যাস না। প্রিয়জন পাশে না থাকার বেদনা আমি বুঝতে পেরেছি। পর আমি নীলার চোখ মুছে দিলাম, চেয়ারে বসালাম। তারপর আমি দরজা খুলে দিলাম। একটু পর তানিয়া ঢুকলো। মনে মনে ভাবলাম এসব তানিয়ার কাজ। মনে মনে তানিয়াকে ধন্যবাদ দিলাম। তানিয়া ম্যাডাম বললেন, আপু, আমাকে আর তোমার সাথে থাকতে হবে না তো। নীলা হেসে বলল, আপাতত না, সময় হলে বলবো। সময়টা কখন? পেটে বাচ্চা হলে? যা শয়তান। আমি বললাম, ম্যাডাম আপনি তো বলেছিলেন ওকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসতে। সেই ছুটিটা আমি আগামী সপ্তাহে নিতে চাই। মুরাদ ভাই, এটা কিন্তু ঠিক না। দিয়ে দিস না। আগামী সপ্তাহ কিন্তু এখন না। হুম। যান এখন, মন দিয়ে কাজ করেন। তারপর নীলাকে নিয়ে আসলাম শপিং মলে। সেখান থেকে একটা বোরখা কিনলাম। বোরখা কিনে নীলাকে পরিয়ে আমার মেসে নিয়ে আসলাম। পরে নীলাকে সাজ্জাদ ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। সাজ্জাদ ভাই নীলাকে অনেক কিছু উপদেশ দেয়। পরে সেই উপদেশগুলো আমি বলবো আপনাদের। তারপর নীলাকে নিয়ে সব গুছিয়ে বের হয়ে আসলাম। নীলাকে বোরখা পরে আরো খুব সুন্দর লাগে। নীলাকে বললাম আগের সবকিছু ভুলে যেতে আর সামনে ফোকাস করতে। নীলাও আমার কথায় সায় দেয়। আমি নীলাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে নীলা আমার জন্য খাবার রান্না করে। আমি খাবার খেয়ে বাসাটা ঠিক আগের মতো গোছাইতে লাগলাম।
ঠিক আগে যেরকম ছিল। রাতে বিছানায় শুলাম, যেহেতু অনেকদিন পর, তাই নীলার শরীর ধরতে লজ্জা লাগছে। আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠে সব লজ্জা চলে যায়। দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তার মিষ্টি মুখটা আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাক দিই, তারপর সে রান্না করতে চলে যায়। আমি ফ্রেশ হতে যাই। ফ্রেশ হয়ে এসে দেখি নীলা একটা গোলাপি শাড়ি পরে দাঁড়িয়ে আছে, যেটা দেখে আমার মাথা একদমই ঠিক নেই। আর তার শরীর থেকে একটা সুন্দর গন্ধ আসছে, আর তার একাংশই দেখা যাচ্ছে। আমি কোনো চিন্তা না করে তার কোমর ধরে আমার কাছে আনলাম। তার মিষ্টি গোলাপি ঠোঁটে কিছুক্ষণ পরব এঁকে দিলাম। নীলা আমাকে টান দিয়ে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তুই না আমাকে অন্য একটা জগৎ থেকে ঘুরিয়ে নিয়ে আসবি? আমার শরীর আনচান সেখানে যাওয়ার জন্য। আমিও বুঝতে পারছি নীলা কিসের কথা বলছে। আমিও এতদিনের অপেক্ষা করছিলাম। আমি আস্তে আস্তে নীলার ঘাড়ে চুমু খেতে থাকি। আমি আস্তে আস্তে নিচে নামছি। বাকি কাজটুকু নীলাই সেরে ফেলে। ভাবলাম এত ফেতনার মধ্যেও নীলা নিজেকে ঠিক রেখেছে। আমরা শুইলাম সন্ধ্যায়, উঠলাম পরের দিন সকালে। এই জিনিসটা এত মজা, এত সুখ, আগে যদি জানতাম তাহলে আমি তোর কথার কখনো অবাধ্য হতাম না। আমি আরও 10 বছর আগে বিয়ে করে ফেলতাম। তখন কিন্তু তুমি আমাকে পেতে না। তা ঠিক। এখন বলো কি খাবে? সেটাও বলে দিতে হবে। না, এখন আর না। আমি নাস্তা তৈরি করছি, খেয়ে দিয়ে অফিসে যাও। ওকে। আমি অফিসে চলে আসি। পরের সপ্তাহ আমরা গ্রামের বাড়িতে চলে আসি। সেখানে 1 সপ্তাহ থাকি। নীলা আব্বু আম্মুর পায়ে ধরে ক্ষমা চায়। আব্বু মামু তাকে ক্ষমা করে দেয়। পরের সপ্তাহে একটা পরীক্ষা, তাই ভার্সিটিতে পরীক্ষা দিয়ে ভার্সিটি শেষ করি। আমি বড় বড় কোম্পানিতে আবেদন করলাম চাকরির জন্য, কিন্তু তানিয়ার রিকোয়েস্টে সেখানে থেকে গেলাম। কিন্তু আমাকে প্রমোশন দেওয়া হলো। নীলা তার বাবাকে থেকে আমার যাওয়া আসার জন্য একটা গাড়ি নেয়। 1.5 বছর পর আমাদের একটা মেয়ে হয়। দেখতে একদম নীলার মতো হয়েছে। আসলে ভালোবাসা চেয়ে পাওয়া যায় না, ভালোবাসা দিতে হয়। ভালোবাসা যদি তুমি দাও, তবে তুমিও পাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের ভিডিওটি দেখার জন্য। আরো অনেক অনেক ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। এরকম আরো রোমান্টিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।